আমার সঙ্গে আজকে আড্ডায় রয়েছে রূপম দা। রূপম দার ইন্ট্রোডাকশন তো দেওয়ার দরকার নেই, রূপম দাকে সবাই চেনো তোমরা যারা আমার দর্শক রয়েছো, যারা ইউটিউবের দর্শক বা যারা বাংলার দর্শক, বাংলার মুভির দর্শক, তারা রূপম দাকে প্রত্যেকে চেনো। তো রূপম দা কেমন আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো? একদম দাদা ভালো আছি, তোমাকে হ্যাপি নিউ হ্যাপি ইয়ার। নিউ ইয়ার। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক শুভেচ্ছা। খুব ভালো করে একদম নতুন বছর কাটাও, অনেক সিনেমা দেখো। তোমাকেও। তো দাদা প্রথম আমি তোমার কাছে যে কোশ্চেনটা রাখবো সেটা হচ্ছে যে তোমার ইউটিউবে একটা খুব ফেমাস হচ্ছে তবলা রিভিউ। তো সেটা তোমার চ্যানেলের জন্য তোমার একটা মানে ক্রেডিট হচ্ছে যে মানে তোমাকে মানে তোমার একটা স্পেশালিটি হচ্ছে তবলা রিভিউ। তো এটা তোমার মাথায় এসেছিল কখন, মানে বা কিভাবে? মানে তুমি তো প্রথম দিকে যখন আমি দেখেছিলাম তোমার অনেকদিন আগে থেকে তুমি তবলা রিভিউ করছো খুব বাজে সিনেমা হলে, তো এটা তোমার মাথায় এসেছিল কি করে? আমার বন্ধু আছে এক অভিষেক, যার সাথে মানে আমি প্রচুর ছবি টবি দিই আর কি। যে আচ্ছা একজন আচ্ছা। এডিটার, সে বাংলা সিনেমারই এডিটার, অনেক ভালো ভালো ছবির এডিটার। আমি সব আর মানে বেশি ক্লোজ করতে পারছি না আর কি। যাই হোক, তো সে আমাকে একটা আইডিয়া দিয়েছিল যে আমার চ্যানেলে আরো একটা ক্যারেক্টার ছিল যাকে আমি এখন খুব একটা আনি না, রাজা জ্যোতিষী, যেটা আসলে তারই ডাক নাম রাজা। তো সে আমাকে রাজা জ্যোতিষীর আইডিয়া দিয়েছিল এবং আমরা একদিন আরে একটা ক্যাফেতে ছিলাম। আমি মাঝখানে একটা কথা বলছি, এই রাজা মানে কি রাজাচন্দ্র যে ডিরেক্টর উনি নয়? না 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 না, রাজা চন্দ কেন হবে? আমার বন্ধুর নাম হচ্ছে মানে অভিষেকের ডাক নাম হচ্ছে রাজা। ও আচ্ছা তো আচ্ছা আচ্ছা। সে আমি যখন সিনেমাটা বানিয়েছিলাম পিস রেট, ওই জন্য ওটাতে ওরও ক্রেডিট আছে, ক্রিয়েটিভ ডিরেক্টর। তো এখানে রায়া চন্দ্রের সাথে কোনো কানেকশন নেই আর কি। তো ও আমাকে ওই যে একটা জ্যোতিষী যে হচ্ছে মিথ্যে বলতে বলে, এগুলো এই আইডিয়াটা সম্পূর্ণ ওর, এটা ওর ক্রেডিট, ওই আমাকে আইডিয়াটা দিয়েছিল। এবার তখন আমি আইডিয়াটা প্রথমে আমার খুব ভালো লেগেছিল, কিন্তু আইডিয়াটাও আমার জন্য দেয়নি। আইডিয়াটা দিয়েছিল আরো একজন রিভিউয়ার কে, মানে আমরা একটা মিটিং এ ছিলাম, তো তাকেও আইডিয়াটা দিয়েছিল। এবার সেই রিভিউয়ার ওটা কাজে লাগায়নি, তার ওটা ভালো লাগেনি। আমি অনেক মাস পর ওকে বলি যে আমি যদি এই আইডিয়াটার উপরে কিছু করি, তোমার কি সমস্যা আছে? ও বলে না, কোনো সমস্যা নেই, তুমি করো। তো আমি করি, এবং আমরা দুজনেই হচ্ছে, আমি ও আমার দাদা সব আমরা বিবির খুব বড় মানে খুব বড় ভক্ত আর কি। আমরা একদম ইনিশিয়াল ডেজ থেকে ভুবন মামকে ফলো করি। তা ভুবনের একদম প্রথমকার যে ভিডিও, ওই ভিডিও তারা তবলা বাজে যখনই সামির ফুদ্দি শব্দের মধ্যে কথা হয়, তখন এরা ডিডিং ডিডিং ডিং করে তবলা বাজতে থাকে। তা ওইটা আমি ওখান থেকেই পিক করি যে আমরা যখন এরকম একটা কনভার্সেশন হবে, সিরিয়াস কনভার্সেশন, দেখো না তবলা বাজে। তা ওটা থেকে আইডিয়াটা বড় করি। আচ্ছা তো দাদা, এখন আমরা বর্তমান যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে এই যে 20 তারিখে যে ছবি রিলিজ হলো বা আমাদের পুজোয় যে ছবি রিলিজ হলো, সেই ছবিগুলো কিন্তু সবকটাই বক্স অফিসে হিট করেছে। 20 তারিখে যে ছবিগুলো এলো সেগুলো আরো বড় হিট করেছে, তার মধ্যে চালচিত্র যার কোনো সেরকম প্রমোশন হয়নি সেটাও খুব ভালো চলছে, স্বপ্নময় লেন ভালো চলছে। তো এই যে এই ছবিগুলো যে এখন একটা বাংলা ছবির আবার একটা যুগ ফিরে এসেছে, এটা তোমার কি মনে হয়? মানে মাঝখানে যে কিছু বছরে একদমই কালেকশন হয়নি, যেটা আমরা দেখিনি বহু বছর এরকম কালেকশন, তো এটা কি মনে হয় মানে যে কি মিসিং ছিল বাংলা ছবিতে? না, বাংলা ছবিতে মাঝখানের বছরে কালেকশন হয়নি কথাটা ভুল কথা। বাংলা ছবি একটা কোভিড এর মতো পরিস্থিতি থেকে গেছে, যেটা হিন্দি ছবিও মানে সব ইন্ডাস্ট্রি ওটা দেখেছে। তো ওটা তো একটা মানে খারাপ ফেজ, ওটাতে বাংলা ছবির আলাদা করে বেশি ক্ষতি হয়েছে, এটা একটু বেশি ক্ষতি হয়েছে তো অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে। কিন্তু বাংলায় আমরা এরকম কালেকশন দেখিনি এমনটা সম্পূর্ণভাবে বলা যায় না, তার কারণ দেবদার প্রজাপতি ছবিটা 14 কোটির কালেকশন করেছিল, ঠিক আছে। এছাড়াও অপরাজিতার মতো ছবি, সেটা 8-9 কোটি টাকার ব্যবসা করেছে। বেলা শুরু সেই ছবিটা 8-9 কোটি টাকার ব্যবসা করেছে। তো এই ব্যবসাগুলো হয়েছে। টনিক 6 কোটি টাকার ব্যবসা করেছে। যখন কিশমিশ রাবণ এসছে, সেগুলো 3.5-3.5 কোটি টাকার ব্যবসা করেছে। গোলন্দাজ সেই কোভিড এর টাইমে মানে কোভিড এর পরে 4 কোটির ওপর কালেকশন করেছে, তো ব্যবসা করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছিল যে আমরা হয়তো এই রকম ভাবে একটা মেইন স্ট্রিম ছবি, যেটা খাদান যেরকম ভাবে সাকসেস পেলো, সেটা আমরা দেখিনি, এটা আমরা বলতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে যে এবছরটা, পুরো বছরটা খুব খারাপ গেছে, 2024টা, মানে এবছর না, আগের বছরটা খুব খারাপ গেছে। এবার সেটা যাওয়ার অনেকগুলো রিজনও আছে, যে বছর সারা বছরে যা যা পরিস্থিতি হয়েছে, বড় ছবি ছিল না, বাংলা ছবির সংখ্যা কম ছিল, এবং আমরা তো হামেশাই দেখছি যে ডিরেক্টর গিল্ড তাদের যে বক্তব্য, তাদের এই সিনেমা রিলিজ, সিনেমার সংখ্যা কমে যাওয়া, সেটা নিয়ে একটা স্টেটমেন্ট রয়েছে, তারা কি কি ফেস করছে সেটাও আছে। এবার এই গোটা বছরে না খুব বড় সাকসেসফুল ছবি ছিল না। সেখানে একটা ওই এটা আমাদের গল্প, সেই ছবিটা একটা আশার আলো টিম টিম করে জ্বলে, তারপরে অযোগ্যটা হিট হয়। তারপরে তো আরো অনেকগুলো ছবি আছে যেগুলো সেরকম কালেকশন করতে পারে না। কিন্তু দুর্গাপুজোর সময় যেটা হয়, বহুরূপী আর টেক্কারা মানে খুব ভালো স্টার্ট করে, বহুরূপী ব্যাপক কালেকশন করে,
টেক্কাও ভালো কালেকশন করে। তো যেটা দেখে আমরা ভাবি ঠিক আছে চলো বাংলা ছবি অডিয়েন্স দেখবে, এবং বহুরূপীটা এত ভালোই ছবি হয়ে যায় যে ছবিটা স্টে করে যায়, ছবিটা আস্তে 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 হোল্ড করে যায়। তারপরে খাদান তো ইতিহাস তৈরি করে ফেললোই। এবার দেখো যেটা হচ্ছে যে এতদিনে কেন খাদানের মতো কোনো ছবি হয়নি। প্রথম কথা হচ্ছে খাদান কিন্তু শুধুমাত্র মেইন স্ট্রিম ছবি বলেই যে এরকম সাফল্য এনেছে এটা কিন্তু একটা কারণ নয়। প্রথম কারণ হচ্ছে দেব একটা জিনিস না খুব ভালো করে দেবদা বুঝতে পেরেছিল, সেটা হচ্ছে মেইন স্ট্রিম ছবি বানালে হবে না। চেঙ্গিজ মেইন স্ট্রিম ছবি, মির্জা মেইন স্ট্রিম ছবি, সেই ছবিগুলো যথেষ্ট বড় স্কেলের, কিন্তু সেই ছবিগুলো কখনোই খাদানের মতো এই যে মানে এরকম একটা ম্যাসিভ প্রমোশন এটা করেনি, যেটা তারা করেছে। এবং তারা এটা খুব ভালো করে রিয়েলাইজ করেছিল যে খাদান ছবিটা শুধুমাত্র যদি আমরা টার্গেট করি যে শহরের লোকেরা বা কলকাতার লোকেরা দেখতে আসবে তাহলে ভুল হবে। এই ছবিটাকে টার্গেট করতে হবে সবার আগে হচ্ছে যে কলকাতার বাইরে যে অডিয়েন্সটা আগে আমার ছবি দেখতে আসতো, তার চ্যালেঞ্জ থেকে শুরু করে পরাঞ্জয় জলিয়া, পাগলু বা যে কোনো মেইন স্ট্রিম ছবি সেলিব্রেট করেছে, সেই অডিয়েন্সটা কি জানে যে খাদান বলে একটা ছবি আসছে? সেই অডিয়েন্সটা তো বহু বছর আগে মুখ ফিরিয়ে নিয়েছে। তো সেই অডিয়েন্সের কাছে তারা পৌঁছাতে পেরেছে। এবং একই রকম ভাবে বহুরূপী, বহুরূপীর যে প্রমোশন, যে ডাকাতিয়া বাসি নিয়ে ওই গানটার জন্য তারা যেরকম ভাবে প্রমোশন করেছে, যেরকম ভাবে জায়গায় গেছে, আর একটা খুব বড় ফ্যাক্টর হচ্ছে ছবির গান। আমরা কটা এমন ছবির গান যেটা বহুদিন ধরে একটা মেইন স্ট্রিম ছবির গান মনে রেখেছি। তুমি দেখো ডাকাতিয়াবাসীর ওই গানের মিম পর্যন্ত হয়েছে যে বেশি তাকাস না বিয়ে দিয়ে দেবো। কিশোরী গানটা নিয়ে এরকম পরিমাণে রিলস হচ্ছে যে এখনো গানের রিল হয়ে যাচ্ছে। তো যদি একটা ক্যাচি গান বেরিয়ে যায়, লোকে সেই সিনেমার খোঁজ করবেই করবে। তো সেটা আমার মনে হয় খাদান বহুরূপীর মধ্যে দিয়ে হয়েছে। আর যেটা বলছো সন্তান বা চালচিত্র, সন্তানের যে অডিয়েন্সটা সেটা তো খুব স্টেডি অডিয়েন্স। সেই অডিয়েন্সটা মানে ওটা কলকাতার অডিয়েন্স, কলকাতার বাইরের অডিয়েন্স না। সেটা কোথাও একটা গিয়ে আমার মা হতে পারে, আমার রিলেটিভসরা হতে পারে, যারা একটু এজের অডিয়েন্স, তারা ওই ছবি দেখতে যাবেই। তাদের তাদের ম্যাটার করে না কে কি বলছে, অডিয়েন্স কি বলছে, তারা জানে যেটা আমাদের গল্প। সেটা হয় শিবু করুক বা দেব করুক বা এসবিএফ করুক, আমাদের ছবি এটা দেখতে যাবো। আর চালচিত্রর মতো যে ছবিগুলো, সেই ছবিগুলো টার্গেট অডিয়েন্সটাই খুব কম। তাদের কথা হচ্ছে আমরা যদি 8খানা শো পাই, 8খানা শোতেই যেন আমাদের এমন ওয়ার্ড অফ মাউথ গ্রো হয়ে যায় যাতে আমরা ওই 8টা থেকে 80টা করতে পারি, যাতে 8টা থেকে কালকে যদি লোকগুলো বেরোয় প্রত্যেকটা লোক যেন বলে ছবিটা ভালো ছবি। এটা ছবিটার ক্ষেত্রে হয়েছে। ছবিটা ইনিশিয়ালি খুব ভালো স্টার্ট করেনি, কিন্তু ছবিটার ওয়ার্ড অফ মাউথ এতটা স্ট্রং হয়ে গেছে যে ছবিটা আস্তে আস্তে স্টে করে গেছে। তো যে কারণে আমার মনে হয় যে এই ছবিগুলো ওয়ার্ক করেছে। তো দাদা তোমার কিছুদিন আগে একটি ভিডিও তুমি পোস্ট করেছিলে, যেটা হচ্ছে টপ কিছু বেঙ্গলি মুভিজ, যেখানে অনেকগুলো বাংলা ছবিও ছিল, সেখানে সিনেমাটোগ্রাফি, অ্যাক্টিং এর দিক থেকে সবই ছিল। তো সেখান থেকে দাদা আমার একটা প্রশ্ন আছে, সেখানে তোমার কমেন্টেও আমি এই কোশ্চেন গুলো অনেকটা দেখেছি, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অযোগ্য সিনেমাটা 150 দিন হলে চললো এবং তুমি সেটাকে পজিটিভ রিভিউ দিয়েছিলে। তো তারপরেও তুমি না, সেই লিস্টে আমি ছবিটাকে পজিটিভ রিভিউ দিইনি, আমি ছবিটাকে মিক্সড রিভিউ দিয়েছি। আমি বলেছিলাম ছবিটা অ্যাভারেজ ছবি। হ্যাঁ, মানে তুমি বলেছিলে প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখতে খুব ভালো লাগছে, তাকে তার অ্যাক্টিং এখানে খুব ভালো। বাট তুমি এই হুম। ছবিটাকে, এই ছবিটার কে তুমি রাখোনি এখনো এই মানে বেস্ট বেঙ্গলি মুভিজে। মানে এটা কেন? মানে এটা কি শুধুমাত্র ওই ছবিগুলো আমার এটা এটা ভালো বলে? ওই ছবিগুলো, যে যে ছবিগুলোকে আমি রেখেছিলাম টপ 10-এ, সেই প্রত্যেকটা ছবি আমার কাছে অযোগ্যর থেকে বেটার ছবি। এটা আমি সম্পূর্ণ আমি ভিডিও শুরুতেই বলে দিই যে ওই যে ভিডিওটা, ওটা সম্পূর্ণ আমার পার্সপেক্টিভে। মানে এমন কোনো দায়বদ্ধতা নেই যে আমি যেটা বলছি সেটা বহু লোকের ওটাই ফলো করতে হবে, বহু লোকের মত ওটার সাথে মিলতে হবে, বা তাদের যেটা ভালো লাগছে সেটার সাথে আমার মত মিলতে হবে। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন। আমার অযোগ্য ছবিটা সেরকম ভালো লাগেনি, কিন্তু ছবির গান এবং ছবিতে সাপোর্টিং কাস্টের এরকম অভিনয়, বুম্বাদার মানে একটা একটা ফ্ল্যাট ছবিতে বুম্বাদা যা পারফরমেন্স দিয়েছে সেটা অতুলনীয় ওই ছবিটায়, সেটা অবশ্যই। কিন্তু আমি অযোগ্যকে টপ 10-এ রাখার মতো ছবি মনে করিনি, যে কারণে রাখিনি। আর দেখো অযোগ্য কিন্তু বছরের সুপারহিট ছবি নয়, অযোগ্য চলেছে, অযোগ্য একটা ভালো ব্যবসা করছে, কিন্তু আমি ওখানে যে লিস্টটা করেছিলাম ওখানে বছরের দুটো ব্লকবাস্টার ছবির কথা বলেছি। ওখানে তো বুমারাং এর নামও নিই, ওখানে তো হিসাব মতো আমি টেক্কার নামও নিই, ওখানে তো সন্তানের নামও নিই। যে কালেকশন এই দুটো ছবি করেছে, দুটো ছবি 10 কোটির ওপর কালেকশন করেছে, বহুরূপী এবং খাদান, যে কারণে আমি দুটো ছবির নাম রেখেছি। এবং টপ 10-এ আমার মনে হয় যে বাদবাকি যে ছবিগুলো ছিল, তার চালচিত্র থেকে শুরু করে সন্তান থেকে শুরু করে প্রত্যেকটা ছবি অযোগ্য থেকে বেটার, এটা আমার কাছে।
আর দাদা, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে চালচিত্র এবং স্বপ্নময় লেন সেই ছবি দুটো খুব অল্প সংখ্যক শো নিয়ে শুরু করেছিল এবং তারপর সেটা একটা হিউজ জাম্প এনেছে, মানে চালচিত্র তো বেশি জাম্প এনেছে। সঙ্গে আবার বেবিজান রিলিজ ছিল, মুফাসা রিলিজ ছিল। আবার তোমার এই যে গেম চেঞ্জার ঢুকবে, তোমার মতে কি মানে গেম চেঞ্জারের জন্য আবার আমরা শো হারাতে পারি? দেখো, গেম এটা তো চেঞ্জার খুব ঢুকবে। স্বাভাবিক। এটা তো খুব স্বাভাবিক, 10 তারিখ গেম চেঞ্জার আসবে। এটা মানে হওয়াটা খুব অবভিয়াস, এবং আমার মনে হয় এটা ইন্ডাস্ট্রি যারা তারা প্রত্যেকেই জানতো যে বেবিজন যখন আসবে শো হারাবে। আমার ইন্টারভিউতে এবং অফ ক্যামেরায় আমাকে শিবুদা একটা কথা বলেছিল। সে কথাটা হচ্ছে যে এগুলো সব 3 দিনের ছবি। এই যে ভুল ভুলাইয়া 3, সিংহম আগেইন, এই ছবিগুলোর ব্যবসা শুধু উইকেন্ডে হবে। কিন্তু যে ছবির কন্টেন্টে দম থাকবে বা যে ছবি অডিয়েন্স দেখতে চাইবে, সেই ছবিটা লম্বা চলবে, সেই ছবিটা চলেই যাবে চলেই যাবে। যেমন স্ত্রী 2 কিন্তু একটা লম্বা রেসের ঘোড়া ছিল, ছবিটা ব্যবসা করে গেছে, ছবিটা ভালো হয়েছে, ছবিটা চলে গেছে। যেমন পুষ্পা 2 একটা লম্বা ব্যবসা করলো, যা ছবি এসছে কোনো মানে কি যায় আসেনি। এবং খাদানের যে ব্যবসা করার ছিল সেটা খাদান করেছে, পুষ্পা 2 থাকাকালীনও করেছে। ঠিক আছে, সন্তানের ক্ষেত্রেও সন্তানও তাই করেছে, চালচিত্রের ক্ষেত্রেও তাই করেছে। এবার হয়তো শো হারাবে গেম চেঞ্জার। এবার যদি গেম চেঞ্জার খুব ভালো ছবি হয়ে যায়, তাহলে হয়তো এই ছবিগুলো একটু একটু সাফার করবে। তবে এই ছবিগুলোর যে অডিয়েন্স, সেটা আমার মনে হয় ওই 4টে শো থাকলে খুঁজে দেখে নেবে। এবার যদি গেম চেঞ্জার এমনও হতে পারে গেম চেঞ্জার খারাপ হলো, আর যদি গেম আর চেঞ্জার ফাতেও খারাপ তো হয়, ফাতেও আসছে, গেম চেঞ্জার ফাতে যদি খারাপও হয়, তাহলে হল বা ওনার বা এক্সিবিটরদের এটা মনে হবে যে আমরা বছরে 3বার হিন্দি ছবিকে সুযোগ দিলাম এবং হিন্দি ছবিগুলো একটা পারফর্ম করতে পারলো না। তো এর পরের বার হয়তো এমনও হতে পারে 4 নম্বর বার আর একটা বড় হিন্দি ছবি আসতে, তাদের মনে হলো না, সবকটা হল আমরা খাদান, সন্তান বা চালচিত্র বা 5 নম্বর স্বপ্নময় লেন থেকে নেব না, সেখানে আমরা বাংলা ছবিগুলোকেই চলতে দিই, একটা দুটো করে শোন। তো এমনটা হতে পারে। সবকিছুর একটা নেগেটিভ দিক, একটা পজিটিভ দিক থাকে। এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, গেম চেঞ্জার নাও চলতে পারে, খুব খারাপ ছবি হতে পারে। তবে আমার মনে হয় না গেম চেঞ্জার হিন্দি মার্কেটে কোনো এফেক্ট ফেলবে। আমাদের এখানে গেম চেঞ্জার কোনো ব্যবসা করবে। গেম চেঞ্জার ফাতে কোনো ছবি এমন নয় যে এখান থেকে খুব ভালো ব্যবসা করে যাবে। ফাতে কি মানে ইউদ্রা ইউনিভার্সেরই পার্ট, যেটা দেখে মনে হচ্ছে? কারণ আমি ইউদ্রা ইউনিভার্স এই কারণেই বলছি, কারণ ট্রেলারটা দেখে কিন্তু পুরো ইউদ্রার মতো লাগছে। তো তোমার কি আমার মনে হয় না, আমার মনে হয় না ইউদ্রার মানে ওটা কোন রকম পার্ট। এবার দেখার সেটা, কারণ ছবির পরিচালক আলাদা, ছবির পুরোপুরি মানে পারসেপশন আলাদা। আর লুক অ্যান্ড ফিল তো এখন ম্যাক্সিমাম এরকম ধরনের অ্যাকশন ছবির একই হয়। আর তো সেটা দিয়ে আমার মনে হয় না। আর লুক অ্যান্ড ফিলও যে পুরোপুরি এক সেটাও নয় ইয়োদ্রা। আর মানে ইয়ের অ্যাকশনটা অনেক, ফাতের অ্যাকশনটা অনেক শার্প অ্যাকশন, অনেক স্মার্ট অ্যাকশন। লাইক মানে ওটা অনেকটা হচ্ছে জন উইকের কাছাকাছি করার চেষ্টা করা হয়েছে। আর ইউদ্রা ছিল হচ্ছে অনেক বেশি স্টাইলিশ, মানে একটা অ্যাকশন সিকোয়েন্সের পরে একটা ব্রিদিং স্পেস দেওয়া হচ্ছে হিরোকে, যে সে একটা ডায়লগ থ্রো করবে বা সে একটা ললিপপ মুখে নেবে বা সে একটা অ্যাটিটিউড এমন থ্রো করবে, যেই ব্রিদিং স্পেসটা কিন্তু ফতেতে নেই। তো এটা হচ্ছে পার্থক্য। তো আমার মনে হয় না যে এটা ইউনিভার্স পাঠাবে। আচ্ছা, তো দাদা আরেকটা কোশ্চেন, আমি এটা একটু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, তো আরেকটা কোশ্চেন হচ্ছে যে তুমি বনিদার ইন্টারভিউ নিয়েছো এবং তুমি বনিদা কৌশানিধির একসঙ্গে নিয়েছিলে। তো তারপর তুমি বনিদার ছবিকে মানে ধ্যারারলেসে রোস্টও করেছো। তো এবার মানে যেটা আপকামিং বনিদার যে কাজগুলো, তো এটা কি কোনো সময় কোনো ভয় কাজ করে যে আমি যার ইন্টারভিউ নিচ্ছি, বা ধরো পরের বার তুমি ধরো ইন্টারভিউ নিতে গেছো, এই আফটার রবিন্স কিচেন লাস্ট ছবি ছিল, তারপরে তো তুমি ইন্টারভিউ নিতে গেছো, তো তোমাকে হয়তো তখন কিছু কোশ্চেন জিজ্ঞাসা করলো, তো সবসময় কি তোমার মনে একটা ভয় এখন থেকেই কাজ করছে যে বনিদার নেক্সট ছবির সময় যখন ইন্টারভিউ নিতে যাবো তখন যদি বনিদা কিছু ভাবেন? দেখো, আমি একটা কথা বলি। সেটা হচ্ছে যে আমি তো অনেক দিন ধরেই এই ভিডিও করছি, ইন্টারভিউ রিভিউ সবই তো অনেক দিন ধরে করছি। আহ আমি এমনও করেছি, আমি নাম নিচ্ছি না, এমনও হয়েছে যে ধরো আমি কোনো অভিনেতার সাথে তার ছবির প্রমোশনে একটা বড়ভাবে ইনভলভ রয়েছি, প্রমোশনটা আমি খুব সাকসেসফুলি করেছি, সেটা যেই প্রমোশন হোক, তারপরে যখন 1 সপ্তাহ পর ছবিটা এসেছে, ছবিটাকে আমি খুব খারাপ বলেছি। এবার এমন হয়তো হয়েছে সেই একটা আমাকে ফোন করেছে বা তারা আমাকে বলে ছবিটা এত খারাপ লাগলো, প্রমোশনে যুক্ত ছিলি, ছবিটা কিরকম ভাবে খারাপ বললি। আমি তখন বললাম যে তাহলে আমি ছবিটা রিভিউ করতাম না। কিন্তু কেউ আমাকে কখনো এরকম ভাবে ফোর্স করেনি যে ছবিটাকে এরকম রদ্দি বললি কেন, এই ওই এরকম করেনি। আবার কিছু কিছু সময় হয়েছে যে একটা ছবিকে আমি খারাপ বলায় আমাকে ফোন করে বলা হয়েছে যে, সেটা আমি বলছি না যে কোনো অভিনেতা করেছে, এটা অন্য কেউ করতে পারে, করে আমাকে বলেছে যে ছবিটার কি খারাপ লাগলো, ছবিটার এটা ভালো লাগলো না কেন।
এবং আমাকে আধ ঘন্টা ধরে তাকে এক্সপ্লেন করতে হচ্ছে আমার কেন খারাপ লেগেছে, কিন্তু আমার রিভিউ কখনোই তার জন্য চেঞ্জ হয়নি। এবং এমনও হয়েছে যে পাবলিশ হয়ে যাওয়ার পরে আমাকে ফোন করা হয়েছে, আমাকে বলা হয়েছে এটা এরকম কেন মনে হলো, এই কেন মনে হলো। তো আমাকে এটা এটা মানে ফেস করতে করতে আমার মানে আর এখন কিছু ফিল হয় না। আর বনিদার যদি কথা বলি, আমি একটা একটা ভিডিওতেও বলেছিলাম যে বনি কিন্তু খুব ভদ্র ছেলে, মানে খুবই ভালো একটা ছেলে। তার ছবি আমার যেমন লাগুক মা আমি আমি মিট করেছিলাম, আমি ইন্টারভিউ নিয়েছিলাম, তো খুবই ভালো দাদা, মানে খুব ভদ্র ব্যবহার। খুবই ভালো। এবং আমাদেরকে যখন আমাকে আর অরিত্রকে ইন্টারভিউ দিয়েছিল, যখন কৌশানি দিয়েছিল এবং যখন আমাদের সাথে ওই ব্যাপারটা হয়েছিল, সেটা কিন্তু অডিয়েন্স প্রচুর কমেন্ট বক্সে এরকম ধরনের কমেন্ট করেছে আর কি। সেই সময়েও কিন্তু তাদের মানে বনির ব্যবহার, তো স্পেশালি বনিদার ব্যবহার ভীষণ ভীষণ ভালো। তারপরেও আমি ইন্টারভিউ তাকে করেছি, মানে এটা নিয়ে সে কখনো কিন্তু আমাকে বলেনি যে এরকম ভাবে রোস্ট কেন করলি। মানে ওই বিষয়টার পরেও কিন্তু দুবার আমি তাকে ইন্টারভিউ করেছি, কিন্তু সে কিন্তু আমার সাথে কখনোই খারাপ বিহেভ করেনি, ঠিক আছে, কখনোই করেনি খারাপ বিহেভ। আর বিষয়টা হচ্ছে, আমি যখন তার একটা বানসারা বলে ছবির অ্যানাউন্সমেন্ট হলো, আমি তখন একটা ভিডিও করেছিলাম, ভিডিও করে আমি বলেছিলাম ছবিটা ভালো হতে পারে, এবার ওই ছবিটাও তো খারাপ হতে পারে। তখন তো ছবিটা রিভিউটা আমি খুব খারাপ দিলাম, কিন্তু একটা ছবির যে ফার্স্ট লুকটা এসেছে সেটা দেখে আমি মজা পেয়েছি, যে আইডিয়াটা শুনেছি। এবং দুদিন আগে যখন বনির লুকটা এলো, যে একদম গুড়ি গুড়ি চুলে, দেখে ভালো লাগছে। তো যেটা ভালো ছবি হবে সেটাকে ভালো বলবো না, অবশ্যই ভালো বলবো। তো আমার ওই ব্যাপারটা নেই যে দেখা হলে কি বলবে না বলবে। আরে কি করবে, মানে হয়তো দুটো কথাই বলবে হয়তো, যে এরকম ভাবে মানে যা ইচ্ছা বলো ঠলো। আমি মানে ওটার জন্য আমার পারসেপশনটা বদলাতে পারবো না। আর আমার মনে হয় না যে ওরকম কখনো সে বলবে, কারণ ভালো ছবি হলে আবার আমি ভালোই বলবো। আর মানে এন্ড অফ দ্য ডে আমি কি চাই, কি আমি চাই তো সে ভালো ছবি করুক, ছবিটা ভালো, অডিয়েন্স ভালো ছবি পাক, এটাই। আর দাদা, আমাদের এই 20 তারিখে যে 4টে বাংলা ছবি রিলিজ হয়েছিল, তার মধ্যে তুমি 3টে বাংলা ছবি রিভিউ করেছো এবং স্বপ্নময়লানের রিভিউ করোনি, মানে সেটা কেন? মানে সেটা কি মানে ব্যক্তিগত কিছু কারণ? একদমই ব্যক্তিগত কোনো কারণ না। বিষয়টা যে আমি ছবিটার প্রোমো দেখেছিলাম এবং আমি বুঝে গেছিলাম আমি ছবিটার একদমই অডিয়েন্স নেই। মানে আমি ছবিটা দেখতে যাওয়া মানে হয়তো ছবিটার খুব খারাপ রিভিউ আমার তরফ থেকে আসতে পারে। এবার আমি চাইনি যে 20শে ডিসেম্বর যে ছবিগুলো এসছে কোনো ছবিকেই আমি হার্ম করি। আমি এই জন্য মানে ধরো একটা কোনো ছবি রিভিউ করেছি, আমি খুবই চেষ্টা করেছি যে নেগেটিভ পয়েন্ট গুলোকে এমন ভাবেই বলার, মানে যে কটা ছবি রিভিউ করেছি যে নেগেটিভ পয়েন্ট গুলোকে আমি যেন ইলাবরেট করে এমন না করে দিই যে লোকে ভিডিও দেখার সময় মনে হচ্ছে 10 মিনিটের ভিডিও ওরকম 5 মিনিট পজিটিভ বলেছে, 5 মিনিট নেগেটিভ বলেছে। আমি ভিডিওতে বলেই দিয়েছিলাম যে আমি সবকিছুই খুব ছোট ছোট করে বলবো, এক্সপ্লেন করবো না। পরবর্তী সময় যদি কখনো করি এক্সপ্লেন করবো, কারণ হচ্ছে আমি চাইনি যে আমার কোনোভাবে কোনো কথা কোনো ছবির জন্য মানে হার্ম প্রমাণিত হোক। আর ওই ছবিটার ক্ষেত্রে আমি বুঝে গেছিলাম 5 নম্বর স্বপ্নময় লেন যে আমি ছবিটার অডিয়েন্স নই, একদমই অডিয়েন্স নেই। আমি ছবিটা দেখলে আমার ছবিটা খুব খারাপই লাগবে, আমি রিভিউটা কোনোভাবেই মোটামুটিও দিতে পারবো না, যে কারণে আমি ছবিটা দেখতে একদম ইন্টারেস্ট হইনি। আচ্ছা, তো যদি আমি 10 তারিখের কথা বলি, 10 তারিখ তোমার দুটো বাংলা কাজ আসছে, একটা হচ্ছে 3টে বাংলা কাজ আসছে, তার মধ্যে ঋত্বিক চক্রবর্তীর রয়েছে দুটো ছবি, অপরিচিত এবং ভাগ্যলক্ষ্মী। তো তুমি ভাগ্যলক্ষ্মী ট্রেলার করেছো, তুমি বলেছো খুব ভালো লেগেছিল হুম। তোমার ট্রেলারটা, এবং তুমি অপরিচিতর ক্ষেত্রে তোমার থেকে ট্রেলার রিভিউ পাইনি, তো অপরিচিত কি তুমি দেখবে? দেখো বিষয়টা হচ্ছে কি, মানে এই এটা ট্রেলার রিভিউ করেছো, এটা ট্রেলার রিভিউ করোনি, এই ব্যাপারটা সেরকম নয়। মানে কখনো কখনো করা হয়ে ওঠে না, এমন বহু ছবি আছে যেগুলো আমার দেখা হয়ে ওঠে না, ঠিক আছে। এই যেমন আমাকে কয়েকদিন আগে একজন একটা ছবির কথা বললো, আমার ছবিটা অনেক মানে এই অনেক পরে দেখবো হয়তো। আবার একটা সুষমা দর্শিনীর মতো ছবি আসলো, ফাহাদ ফাজিলের ওয়াইফে নাজিয়া নাজিম, আমি ছবিটা মানে দেখে নিলাম, টিকিট ফিকিট কেটে অনেক টাকা দিয়ে দেখে নিলাম, এখানে একটাই শো ছিল, আমি মানে চলে গেলাম 20 কিলোমিটার দূরে গিয়ে দেখে নিলাম ছবিটা। আবার এমন অনেক ছবি আছে ছবিটা একদম হলের হয়তো বাড়ির কাছেই আছে, কিন্তু আমার দেখতে ইচ্ছা করছে না। আমি ছবিটার অডিয়েন্স নই ভাবি ছবিটার, মানে আমি যদি রিভিউ করি ছবিটা হয়তো খারাপ হবে, ছবিটা হয়তো খুব বড় রিলিজ নয়। বড় রিলিজ হলে রিভিউটা ওরকম ভাবে ইম্প্যাক্ট করে না, একটা ছোট ছবির ক্ষেত্রে ইম্প্যাক্ট করতে পারে। এবার অপরিচিতর ক্ষেত্রে ওটা নয়, অপরিচিতর ভালো লেগেছিল আমার, আমার রিভিউ করা হয়নি ট্রেলার বা কিছু। মানে অপরিচিত অবশ্যই দেখবো, এসকে ছবি, এসকে অনেকদিন পর ছবি করছে আর সবাইকে দেখতে ভালো লাগবে, দেখবো ছবিটা দেখবো। আর এসকে মুভিজ এর এই জানুয়ারিতে একটা ছবি আছে, যে ছবিটা নিয়ে আমি অন্তত এক্সাইটেড, ওটার প্রোমোটা তোমার কেমন লেগেছিল? মানে ছোট্ট একটা পোস্টার ছেড়েছিল, যেটা হচ্ছে যদি এমন হতো, তো তার প্রোমোটা তোমার কেমন লেগেছিল? যদি এমন হতো আমার মনে পড়ছে না। শন ব্যানার্জির ছবি, শন ব্যানার্জি, ঋষভ আর দিতিপ্রিয়া। ও আচ্ছা, আমি বোধহয় দেখিনি, আমার মনে নেই।
মানে কোনো আইডিয়া নেই। আচ্ছা আচ্ছা, তো দাদা এবার আমি তোমার কাছে যে কোশ্চেনটা রাখবো, যে তুমি অনেকের ইন্টারভিউ নিয়েছো এবং মানে প্রচুর জন, দেবদা থেকে শুরু করে বলি, জিদ্দা থেকে শুরু করে, বা অনেক অ্যাক্টরদের নিয়েছো, তো কোনো সময় কি এরকম ফেস করতে হয়েছে মানে তাদের থেকে খুব বাজে ব্যবহার? আমি কোনো রিভিউ এর কথা বলছি না, মানে আমি মানে এমনি বলছি। দেখ, আমি আমি একদমই মানে বলছি, সেটা হচ্ছে আমি তখন গোলন্দাজ না হবুচন্দ্র রাজা গোবিচন্দ্র মন্ত্রী, আমার এক্স্যাক্টলি মনে নেই। আমি গেছিলাম হচ্ছে কোথায় ওটা ছিল, ওটা ছিল সল্ট লেকে বোধহয় ছিল। ওখানে দেবদার ইন্টারভিউ করতে আমি গেছিলাম। এবার দেবদার একটা মানে বোধহয় কোনো একটা ছবির ট্রেলার লঞ্চ ছিল। এবার ট্রেলার লঞ্চ হবে, তারপরে আমাদের ওই ট্রেলারটা দেখায় হলের মধ্যে, এবং তারপরে হচ্ছে আমাদেরকে বাইট দেবে। এবার আমি এবং হচ্ছে অরিত্র দাদা আমরা অনেকক্ষণ বসে আছি, আর অরিত্র কোনো একটা কাজে ফেসে গিয়ে আসতে পারেনি। এবার আমরা না, অরিত্রও জানতো না যে দেবদার ইন্টারভিউ হবে, আমিও জানতাম না। আমাদেরকে বলেছিল, এবার আমরা জানি যেরকম ট্রেলার লঞ্চের পর না আর ইন্টারভিউ হয় না, আর আমরাও খুব একটা জোর জার করিনি। একজন পিয়ার এসে বলছে যে, রূপম তুমি রেডি তো? ইন্টারভিউ হবে? বলছে হ্যাঁ দেবদার ইন্টারভিউ হবে, কিন্তু বেশি সময় পাবে না, 10 মিনিট মতো পাবে। আমি বলছি, ঠিক আছে। এবার আমি দাঁড়িয়ে আছি, আর একদিকে দেবের যে ফ্যান্সরা দাঁড়িয়ে আছে, তারা ছবি তুলবে বলে। এবার অপুদা আর দেব একটা করে বসে রয়েছে। তো আমাকে দেখে দেবদা বলছে যে ও দাঁড়িয়ে রয়েছে, ও তো ইন্টারভিউ করবে বোধহয়। বলছে দাদা তুমি কফিটা খেয়ে নাও, তুমি খাবারটা খেয়ে নাও, তারপরে ওদেরকে বলছি। বলছে না না না, ওকে আনো, ভেতরে আনো, ভেতরে আনো। তা বলছে দাদা তুমি কফিটা খেয়ে নাও। আমি বাইরে থেকে বলছি দাদা তুমি কফিটা খেয়ে নাও, আমি তারপরে আসছি। বলছে না তুমি এসো। এবার আমি গেলাম, আমাকে পাশের চেয়ারে বসালো। এবার বসে বলছে যে তোমরা সেট করে নাও, সেট করলো ক্যামেরা। এবার তখন হচ্ছে সবাই খাবারটা দিয়েছে, মানে শুরু করেছে খাবারটা। আমাকে বলছে আচ্ছা রূপম, আমি কি খাবারটা খেয়ে শুরু করবো ইন্টারভিউটা? আমি বলছি হ্যাঁ কোনো সমস্যা নেই। খাবারটা খেলো না, মানে আমাকে ওটা জিজ্ঞাসা করার পরও খাবারটা খেলো না, খাবারটা রেখে দিল। আমার সাথে পুরোপুরি কথাবার্তা বললো, ইন্টারভিউ হলো। ইভেন আমাকে এটা বললো যে তোমাদের মানে বহু সময় হয় ছবির রিভিউ, মানে আমি দেখি ভালো হয়নি বা তোমার ভালো লাগেনি, বাট তুমি তোমার কাজের দিকে অনেস্ট, এবং আমার তোমার ভিডিও খুব ভালো লাগে। তো আমার ওটা খুব ভালো লাগলো যে দেবদার এরকম একটা অ্যাপ্রোচ এবং ওরকম ভাবে সে ব্যবহার করলো। এবার যদি জিদ্দার কথা বলি, জিদ্দার বিষয়টা একদম অন্য। হ্যাঁ, আমি বুমারাং এর সময়ও গেছিলাম, চেঙ্গিজের সময়ও গেছিলাম। তো জিদ্দার যেখানে ইন্টারভিউ হচ্ছিল আমরা সেই ঘরে ছিলামই না। আমরা ছিলাম হচ্ছে 2 বা 3টে ঘর দূরে একটা অন্য জায়গা। যেটা ওরা কাজ হ্যাঁ, করে জিদ্দায়। এবার জিদ্দার রুমে যখন আমি ঢুকলাম ইন্টারভিউ এর জন্য, তখন ঢুকে দেখছি মানে একটা অদ্ভুত ভাইবস। হ্যাঁ, মানে বোঝা যায় যে তোমার পাশে একটা সুপারস্টার বসে রয়েছে। আর দেবদার বেলাও ফিল হয়, কিন্তু দেবদা তোমাকে না, মানে তোমার সাথে এমন ভাবে, যদি দেবদা তোমাকে চিনে চিনে থাকে, এমন ভাবে তোমার সাথে কথা বলবে যে ও দেবদা পুরো আলোচনা তোমার সাথে ইলেভেট করতে থাকবে, মানে চাইবে আরো কিছু হোক। আর জিদ্দা কিন্তু মানে আমি যখন ফার্স্টে গেলাম, মানে আমার সাথে এর আগে চেঙ্গিজের মিটিং হয়ে গেছিল, তারপরেও আমি নার্ভাস। ঠিক আছে, এবার জিদ্দার সাথে বসলাম আমি, জিদ্দা আমাকে প্রথমেই বলল রূপম কেমন আছো। সেও কিন্তু আমাকে পুরো অ্যাটেনশন দিচ্ছে, আমার সাথে মানে খুব কথা বলছে। এবার জিদ্দার ব্যাপারটা মানে তার ওই যে একটা টিম সবাই চারিপাশে রয়েছে, ওই জন্য ব্যাপারটা হয়তো এরকম হয়। এবং জিদ্দার এটা মানে ওরা আছে, এটা মানতে হবে। জিদ্দা আমার সাথে প্রচুর ভালোভাবে কথা বললো। জিদ্দার যে দাদা, সে তো আমার সাথে মানে বাইরে সিগারেটে প্রচুর গল্প করে গেছে। ঠিক আছে, যে এটা এরকম বলেছিলে, ওটা ওরকম, এরপরে কোন ছবি মনে হচ্ছে ব্যবসা করবে, কি হবে, তার সাথে আমার একটা লম্বা আলোচনা হয়েছে, এবং ভীষণ ভীষণ ভালো ব্যবহার। তো আমি এদের মধ্যে কারো কারো থেকে কোনো খারাপ ব্যবহার পেয়েছি বা কেউ খুব বাজে ব্যবহার করেছে আমি বলতেই পারবো না। ইভেন অঙ্কুশদার সাথে যখন আমি শর্ট ফিল্ম করেছিলাম, মানে একটা লোক আমাকে 4 ঘন্টা বলেছে, তার টিম, যে 4 ঘন্টায় তোমাকে সিনেমাটা নামাতে হবে। 4 ঘন্টা হয়নি, সে আমাকে 6 থেকে 6.5 ঘন্টা দিয়েছে, সে শুতে চলে গেছে। আমি বলছি, দাদা একটা শট বাকি আছে। বলছে হ্যাঁ হ্যাঁ, চল কোনো অসুবিধা নেই, আমি ড্রেস চেঞ্জ করে আসবো। সে ড্রেস চেঞ্জ করে এসেছে। খাওয়ার দাওয়ারের দিক থেকে যাতে আমাদের কোনো সমস্যা না হয়, অত সময় চলে গেছে, তার একটা স্ক্রিপ্ট মিটিং আছে। সে বলছে রূপম তুই বাদ বাকি সব শুট করে নে, আমি স্ক্রিপ্টটা কমপ্লিট করে মিটিং করে আবার আসছি। তারপরে আবার আসে, আমি তাকে যা যা বলেছি, দাদা মাটিতে বসতে হবে, এগুলো তো সব সব মানে কোনো সমস্যাই নেই। তো আমি এটা নিয়ে কিছু মানে এটা আমার কিছু বলারই নেই। করেছিলে? হুম। তুমি কি অঙ্কুশদার সঙ্গে উত্তরণ করেছিলে না সেভিংস অ্যাকাউন্ট করেছিলে? না না না, এই ছবিগুলো করিনি আমি। অঙ্কুশদার যে ছবিটা এসেছিল ম্যাজিক, সেই ছবির প্রমোশনে আমি অরিত্র শর্ট ফিল্ম করেছিলাম অঙ্কুশদাকে নিয়ে আমাদের চ্যানেলে ইন্টারভিউ, আচ্ছা এবং অরিত্র বোধহয় ইলিউশন করেছিল। আচ্ছা, তো দাদা তোমার কাছে যে প্রশ্নটা আমি লাস্টের আগের কোশ্চেনটা, যেটা যেটা তুমি প্রথমে তো একদম মানে ছোট থেকেই তো এই রিভিউ করবে তো ভাবোনি, তো রিভিউ এর চ্যানেলে এলে কিভাবে, মানে কি করলে মনে হলো যে এবার একটা রিভিউ করা যায়?
এটা আমি কখনো এরকম ভাবে মানে মুভি রিভিউ করবো এরকম কিছু ভাবিনি। 2017-18 সালে আমাদের একটা বন্ধুর একটা অন্য ইউটিউব চ্যানেল ছিল। তারপরে আমার এই চ্যানেল যেটা হয় মানে তখন এটার নাম ছিল রূপুর পাঁচালী, যেখানে আমি ছোট ছোট গল্প বলতাম আর কি। তো একদিন আমি বোধহয় বাধাই হো বা হচ্ছে বাধাই হো না হলে আন্দাজুন আর হচ্ছে পরপর ছবিগুলো দেখছিলাম, মানে হলে যাচ্ছিলাম দেখতে দেখতাম, এবং দেখে আমার মনে হতো যে আচ্ছা আমার যেটা যেরকম লেগেছে এটা আমি যদি রেকর্ড করে বলি। আর হিন্দি রিভিউ তখন ফলো করতাম, কিন্তু আমি না খুব ফ্লুয়েন্টও ছিলাম না, খুব মানে মানে ভালো করে যে বলতে পারতাম এমনও ছিলাম না, এক্সপ্লেন করতে পারতাম না, খুব লাজুক ছিলাম, ক্যামেরার একটা ফিয়ার ছিল। তো ব্যাপারটা হয়ে উঠছিল না। আর ইউটিউব অ্যাকাউন্ট খোলা সেটা তো ছিল, কিন্তু এই যে ভিডিও ছাড়ার যে পদ্ধতি, কি কি করতে হয় না করতে হয়, এত কিছু আমার আইডিয়া ছিল না। তা আমি যখন প্রথম ভিডিও ড্রপ করলাম টরলাম, দেখেই না লোকে দুটো একটা করে ভিউজ এরকম চলতে থাকলো। কয়েকটা ভিডিও ড্রপ করলাম, কোনো মানে মেনটেন করা নেই, আজকে ছাড়ছি আবার 2 সপ্তাহ পর, আবার 3 সপ্তাহ পর, যা তা হচ্ছে আর কি। সেই সময় আমি দেখলাম যে আমার একটা পুরোনো ভিডিও ওটা না 200 না 300 ভিউজ পেয়ে গেল। আমি ভাবলাম যে তাহলে ওটা কিসে পেলো, তখন দেখলাম ওটা একটা সিনেমার রিভিউ ছিল, সম্ভবত বাদাই হবে বা জিরো বা কিছুটা হবে আর কি, বা 2.0। তখন আমি ভাবলাম যে আমি কি তাহলে মানে এটা করবো কন্টিনিউ, আমি তাহলে ছাড়বো না। তখন আমি বাংলা ছবি রিভিউ করলাম, এবং বাংলা ছবি রিভিউ গুলো দেখলাম যে আস্তে আস্তে না একটা অডিয়েন্স দেখছে, একটা অডিয়েন্স সেট হচ্ছে, তারা সেই ভিউজটাকে 1000 2000-এ নিয়ে গেল। তারপরে আমি দেখলাম যে বাংলা এরকম রিভিউ চ্যানেল আছে, অরিত্র আছে, আরেকজন ছিল তার নামটা আমার মনে নেই, তারপরে দেখলাম সুদীপ আছে। এরা তখন ডেইলি বেসিসে ভিডিও করে এবং এদের চ্যানেলে ভালো সাবস্ক্রাইব। আমি তখন ভাবলাম আমি শুক্রবার করে বাংলা ছবিগুলো রিভিউ করি, হিন্দি ছবিগুলো রিভিউ করি। তারপরে আস্তে 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 অল্প অল্প করে পিক নেওয়া শুরু করলো। আর লকডাউনের টাইমে আমার রেকমেন্ডেশন যে ভিডিও যেগুলো আমি আগে বানিয়েছিলাম, সেই ভিডিওগুলো বুস্ট পেয়ে গেল, সেগুলো 30 40 50 60 হাজার করে দেখলাম। প্রচুর ভিডিও এমন হয়েছে যেগুলো মানে আগে আমি ভিডিও করেছি হয়তো, সেই ভিডিও সেই সময় লোকে দেখেছে রেকমেন্ডেশন ভিডিওগুলো। আমার টপ 10 গুলো 1.5 লাখ 1 লাখ চলে গেল, 2 লাখ চলে গেল। আমি ভাবলাম যে ঠিক আছে চলো, ওই টাইমে মানে ভিডিও চ্যানেলটা উঠে গেল আর কি। এই আচ্ছা, তো দাদা তুমি, তোমার সঙ্গে আমার যখন ফোনে কথা হয়েছিল তো তুমি বলেছিলে যে তুমি এই মুহূর্তে সিনেমায় অ্যাক্টিং করতে চাও না, তো বর্তমানে কি পরবর্তীকালে কি করতে চাও? না না মা, আমি মানে একদমই দেখবো, আমি খুব বাজে অ্যাক্টর এবং এসব করতে চাই। আচ্ছা, তো দাদা লাস্ট যে প্রশ্নটা তোমার কাছে আমি রাখবো সেটা হচ্ছে যে তুমি আজকে স্কাইফোর্স এর ট্রেলার রিভিউ করেছো এবং সেখানে তুমি বলেছিলে সস্তার ফাইটার, যেখানে নিচে কমেন্ট বক্সে অনেক অক্ষয় কুমারের ফ্যান্সরা তোমার গালিগালাজ করেছে। আমি দেখলাম একটা একটা নেগেটিভ কমেন্ট করেছে। তো তুমি কি ফাইটারের সঙ্গে কি তুমি পুরোটা মিল পেয়েছো? মানে আমি যেরকম দেখলাম আমি ফাইটারের সাথে পুরোটা মিল পাইনি। তো তুমি কি এই ছবিটা নিয়ে এক্সাইটেড? দেখো, প্রত্যেকের তো একটা পারসেপশন ভিন্ন হয়। আর এই হুম। যে একজন যা একজন মানে অফিসার যাকে পাওয়া যাচ্ছে না, সে অন্য দেশে রয়েছে, তাকে ফিরিয়ে আনা, এবং যেহেতু পুরোটাই হচ্ছে এরকম এয়ারক্রাফটের উপরে, তো এই বিষয়টা আমার পুরোটাই দেখে মনে হয়েছে যে এটা একদম ফাইটারের টেমপ্লেট। এবার ওখানে রিয়েল ইনসিডেন্টটাকে ফিকশনালাইজ করা হয়েছে, আর এখানে পুরোপুরি রিয়েল ইনসিডেন্টটাকে নিয়ে করা হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে আমি 1 বছর পর যখন একটা ছবি দেখছি, প্রোডাকশন কোয়ালিটি আমাকে এর থেকে যদি ওই ছবিটার থেকে বেটার দেয় তাহলে বেটার, তাহলে আমি বলবো যে না চলো এই ছবিটার ভিএফএক্স, এই ছবিটার প্রেজেন্টেশন ওই ছবিটার থেকে বেটার। আর দুই হচ্ছে যে আমি যখন দেখছি যে প্লট ওয়াইজ বিষয়টা সিমিলার হয়ে যাচ্ছে, এবং এমন প্রচুর ডায়ালগস নেই যেটা ভীষণ ভাবে এঙ্গেজিং ইন্ট্রিগিং, বা এমন কোনো অ্যান্টাগনিস্ট নেই যেটা আমাকে ভীষণ ভাবে গুজবাম্পস দিচ্ছে, যাকে দেখে আমার মনে হচ্ছে যে এ কিছু করতে পারবে। তো যে কারণে আমার কাছে একদম ট্রেলারটা ওয়ার্ক করেনি, এবং আমি কখনো এটা ভাবি না যে এই ছবিটার ফ্যান্স কারা আছে। এই ছবিটায় ফ্যান্স আছে, আমি ফ্যান্সদের খুশি করার জন্য আমার যা লেগেছে সেটাকে আমি সরিয়ে রাখি, আমি ভালো বলে দিই, এটা আমি কখনো করি না। যে কারণে আমি বহু সময় প্রচুর প্রচুর গালাগাল টালাগাল খেয়েছি আর কি। তবে আমার মনে হয় না স্কাইফোর্স দিয়ে অক্ষয় কুমারের কামব্যাক হবে, স্কাইফোর্স চলবে বলে আমার মনে হয় না। আমি তো সেই ছবিটা ভালো হোক, ছবিটা ব্যবসা করুক। অক্ষয় কুমারের কামব্যাকই হবে হচ্ছে সিকুয়েল থেকে, তার জলি LLB 3 আগে আসুক বা তার হাউসফুল 5 আগে আসুক, যেটাই আসবে সেটাই অক্ষয় কুমারকে আবার ব্যাপক জোনে নিয়ে চলে যাবে। কিন্তু তার আগে অক্ষয় কুমারের আমার মনে হয় না যে এই ছবিগুলো বার করবে। আর যদিও ভূত খুব বেশি বাংলা। বাকি নেই। ভূত বাংলা, ভূত বাংলা বিশাল হিট যাবে, বিশাল।
হ্যাঁ, তো তাহলে দাদা আমি আগে সবাইকে একটা কথা বলে দিই যে অনেকে বলেছিল আমাকে রূপম দার সাথে কথা বলতে গেলে দাদা ভীষণ রাগী, দাদা ভীষণ মানে সিরিয়াস। একদমই সেরকম নয়, মানে দাদা খুবই ফ্রেন্ডলি। তো দাদা তুমি যদি ভিডিও শেষে কিছু বলতে চাও একবার একটু বলে দিতে পারো। মানে আমাকে যদি কেউ রাগী বলে, আমার মনে হয় এটা ভালো উত্তর দিতে পারবে আমার বন্ধুরা। আর যারা ইউটিউবের যারা বন্ধু আছে, যেমন হচ্ছে সাগর নীল, অরিত্র, অভ্রদা, যারা আমাকে চেনে আর কি, তারা জানে যে আমি কি লেভেলের ওদের পিছনে লাগি, ওদের লেটফুল করি, কি লেভেলের ইয়ার্কি মারি। মানে আমি খুবই খুবই একটা ফান গাই আর কি, মানে খুবই খুবই মানে বিচ্ছিরি বিচ্ছিরি আমি ইয়ার্কি করি, আর নোংরা ইয়ার্কি বলা যায়। আর আমি একদমই রাগী বা সিরিয়াস মানুষ নই। আর আমি এটাই বলবো যে আমি মানে সৌম্যর কথা আমাকে আগে একজন বলেছিল, আমাকে সৌম্য নিজেই বললো, আমি সেই সময় তাকে রিপ্লাই করতে পারিনি, তার সেটা আমার দুঃখিত, মানে সেটার জন্য আমি দুঃখিত। সৌম্যর চ্যানেল আপনারা প্রত্যেকে দেখুন। সৌম্য ভালো রিভিউ করে, সৌম্য খুব খেটে ভিডিও করে, এবং ও আজকের এই ইন্টারভিউর জন্য আমাকে অনেকবার করে করে ফোন করেছে, এবং ওর প্রচুর এই আলোচনা করতে ভালোবাসে। তাই আপনারা ওর চ্যানেল দেখুন। আমি চাই ও খুব ভালো কাজ করুক, এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পার্টি তো মুভি রিভিউ, সেটাকে যত্ন নিয়ে করুক, লোকে দেখুক। এটাই। খুব ভালো থেকো থ্যাংক সৌম্য, তুমি ভালো কাজ করো।